জীবন, যেটা খুবই ছোট্ট একটি শব্দ হলেও আমাদের এই জীবনটা যেন বয়ে চলা এক নদীর মতো। কারণ নদী স্রোতের মতোই আমাদের জীবনের এই চলার পথটাও কখন যে কোন দিকে বয়ে চলে যায় সেটা আমরা নিজেও জানি না। আমাদের ছোট্ট এই জীবনের চলার পথে ঘটে যায় কত শত ঘটনা, জীবনে থেকে যায় কত ধরনের আক্ষেপ। আমরা জড়িয়ে পড়ি কত শত সম্পর্কের মায়াজালে, তাদের সাথে তৈরি করতে থাকি জীবনের কিছু সুন্দর স্মৃতি। কিন্তু জীবনে এমন একটা সময় আসে যখন জীবন থেকে হারিয়ে যায় কত শত চেনা মুখ, শুধু থেকে যায় তাদের সঙ্গে কাটানো কিছু সুন্দর স্মৃতি, যেগুলো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত অজানা এক আক্ষেপ নিয়ে বয়ে বেড়ায়। এমনই এক বিচিত্রময় জীবনের গল্প বলবো আজ, যেখানে মা বাবার ছড়ে ফেলে দেয়া দুজন এতিম বাচ্চার জীবনযুদ্ধের গল্প দেখানো হয়েছে। জীবনের বাস্তবতা যে আসলে কতটা কঠিন এবং প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে কতটা নির্মম, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক বাবা মায়ের ছুঁড়ে ফেলে দেয়া দুজন বাচ্চার জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে শহরের অলিতে গলিতে ছোট্ট একটি বাচ্চা দৌড়ে পালাচ্ছিল। এই বাচ্চাটির নাম ছিল জোয়ান। এখানে কোনো এক কারণে জোয়ানকে তার বয়সী কিছু বাচ্চারা ঠাও করছিল। জোয়ান তখন ভয়ে দৌড়তে দৌড়তে একটি জায়গাতে এসে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই বাচ্চাগুলো তাকে খুঁজে পেয়ে যায়। এই বাচ্চাগুলো আসলে ছিল খুবই দুষ্টু। তারা প্রায় সবসময় জোয়ানকে জ্বালাতন করত, কখনো তার শরীরে ওয়াটার গান দিয়ে পানি মারত, কখনো পাথর মারত, আবার সবসময় তাকে নিয়ে অনেক মজা করত, এমনকি তাকে ভিখারি এবং টোকাই বলে খেপাত। তাই জোয়ান তাদেরকে দেখলেই ভয় পেয়ে পালিয়ে যায়। তো এখানে জোয়ান আবারও তাদের কাছ থেকে দৌড়ে পালাচ্ছিল। সে দৌড়তে দৌড়তে অনেক দূরের একটি জায়গাতে চলে আসে। সে কোনো মতে একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। এই সুযোগে দুষ্টু বাচ্চাগুলো তখন তাকে চিৎকার করে বলে, ভালোই হয়েছে যে তুমি নিজে থেকে এই বাড়ির মধ্যে ঢুকেছ। তোমাকে জ্বালাতন করার জন্য আমাদেরকে কোনো কষ্টই করতে হলো না। তুমি কি জানো যে এই বাড়ির ভেতরে কত বড় একটি মনস্টার রয়েছে? এই মনস্টারটি এখন তোমাকে গিলে খেয়ে ফেলবে, কিন্তু আমরা এটা কোনোভাবেই চাই না। তাই এখান থেকে বেরিয়ে এসো জোয়ান, আমরা তোমাকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু জোয়ান তাদের কোনো কথা না শুনে দৌড়ে ভেতরে চলে যায়, যেখানে অনেক বেশি অন্ধকার ছিল। তো জোয়ান তখন সেই দুষ্টু বাচ্চাগুলোকে সেখান থেকে তাড়ানোর জন্য সে বাড়ির ভেতর থেকেই ভয়ানক কাজ করতে থাকে। আর জোয়ানের আওয়াজগুলো শুনে বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবে যে এই বাড়িটিতে হয়তো ভূত আছে, তাই তারা ভয় পেয়ে সেখান থেকে চিৎকার করতে করতে পালিয়ে যায়। তবে তারা চলে যাওয়ার পর জোয়ানও অনেক ভয় পেতে থাকে, কারণ এখন সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। তাই জোয়ানও তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তবে যাওয়ার সময় তার ছোট্ট একটি কৌটা সেখানেই পড়ে যায়। এরপর জোয়ান দৌড়তে দৌড়তে তার বাড়িতে চলে আসে। জোয়ানের পরিবার বলতে তেমন কেউই ছিল না, তার মা বাবা কেউ নেই। জোয়ান ছোটবেলা থেকেই তার দাদার কাছে মানুষ হচ্ছে। জোয়ানের দাদিও রয়েছে, কিন্তু সে অনেক অসুস্থ ছিল। তবে জোয়ানের দাদা অনেক রাগী প্রকৃতির মানুষ ছিল। সংসার চালানোর জন্য সে ময়লা কুড়ানোর কাজ করত, আর এই কাজগুলো করতে তার অনেক কষ্ট হতো। তাই প্রায় সময় তার মেজাজ অনেক খারাপ থাকতো, যার ফলে জোয়ানের সঙ্গেও সে অনেক খারাপ আচরণ করত। তো সেখানে জোয়ানকে দেখতে পেয়ে তাকে বলে, তুমি আসলেই কোনো কাজের না, তোমাকে সেই সকালবেলা পাঠিয়েছি ময়লা কুড়িয়ে আনতে, আর তুমি কিনা এতক্ষণ পরে ফিরে এইটুকু ময়লা এনেছো। দাদার বকা শুনে জোয়ানের একদম মন খারাপ হয়ে যায়। এদিকে জোয়ানের দাদা চলে যায় তার অসুস্থ ওয়াইফের কাছে। জোয়ানের দাদি আসলে পুরোপুরিভাবে প্যারালাইজ ছিল, তাই তাকে দেখাশোনার সমস্ত কাজ জোয়ানের দাদাই করত। জোয়ান তখন বাড়ির দরজার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার আসলে প্রচন্ড খিদে পেয়েছিল, কিন্তু সে তার দাদাকে এটা বলে না। সে মাথা নিচু করে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর দেখা যায় তার দাদা তার দিকে কুকুরের মতো করে একটি কেক ছুঁড়ে মারে। জোয়ান তখন কেকের প্যাকেটটি হাতে নিয়ে বাহিরে চলে আসে, আর সে একটি ময়লার স্তূপের উপর বসে মন ভরে কেকটি খেতে থাকে। কিন্তু তার এতটাই খিদে পেয়েছিল যে এইটুকু খাবার দিয়ে তার পেট একদমই ভরে না। এবার জোয়ান সেখানে তার সেই কৌটাটি খুঁজছিল, যেটা সে দৌড়ানোর সময় সেই বাড়িটিতে ফেলে এসেছে। জোয়ান তার পকেটগুলোতে তন্ন তন্ন করে খুঁজছিল, কিন্তু কোথাও সে তার কৌটাটি খুঁজে না পেয়ে সে একদম অস্থির হয়ে পড়ে। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সেই কৌটাটি হয়তো তার কাছে অনেক মূল্যবান। জোয়ান ভাবছিল যে সে হয়তো কৌটাটিকে কোথাও রেখেছে, তাই সে বাড়ির ভেতরে এসে পাগলের মতো কৌটাটিকে খুঁজছিল। কিন্তু যখন সে কোথাও কৌটাটিকে খুঁজে পায় না, তখন সে সেখানে বসেই কাঁদতে শুরু করে। এরপর সেই কৌটাটি খুঁজতে খুঁজতে প্রায় সন্ধে হয়ে যায়। জোয়ান তখন দৌড়ে সেই পরিত্যক্ত বিল্ডিংটিতে চলে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার কৌটাটি হয়তো এখানেই পড়েছে। যদিও বাড়িটিতে প্রবেশ করতে তার অনেক ভয় লাগছিল, কিন্তু সে সাহস করে বাড়িটির ভেতর চলে আসে। তবে সে অনেক ভয় পাওয়ার কারণে আবারও বাহিরে চলে আসে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই বাড়িটির ভেতর থেকে একটি ছেলে বেরিয়ে আসে। এই ছেলেটির নাম হচ্ছে লিয়াং। লিয়াং দ্রুত সেই বাড়ি থেকে বের হয়ে কোনো এক জায়গাতে যাচ্ছিল। জোয়ান তখন লিয়াংয়ের পিছু করতে শুরু করে। সে তার পিছু করতে করতে অনেকটা দূরে চলে আসে। এরপর জোয়ান দেখতে পায় যে লিয়াং একটি দোকানের মধ্যে একটি প্যাকেট ডেলিভারি করতে এসেছে। সে একজন ব্যক্তির হাতে সেই ডেলিভারির প্যাকেটটি তুলে দেওয়ার পর আবারও সেই পরিত্যক্ত বাড়িটির দিকে ফিরতে শুরু করে। জোয়ান এতে বুঝতে পারে যে লিয়াং হয়তো এই পরিত্যক্ত বাড়িটিতেই থাকে, তাই সে এবার একদম ভালোভাবে তার পেছনে লেগে যায়। সে পেছন থেকে দৌড়ে এসে তাকে বলে, এই ছেলে, ওই পরিত্যক্ত বাড়িটা তোমার, তাই না? তোমার বাড়িতে আজকে আমি আমার অনেক দরকারি একটি কৌটা ফেলে গিয়েছি। আমি জানি কৌটাটি তুমি পেয়েছো।
আমার কৌটাটি আমাকে ফিরিয়ে দাও। ওটা আমার জন্য অনেক মূল্যবান একটি জিনিস, কারণ কৌটাটি ছিল আমার মায়ের একটি ক্রিমের কৌটা, যেটা আমার কাছে আমার মায়ের শেষ স্মৃতি। তাই ভালো ভালো আমার কৌটাটিকে ফিরিয়ে দাও বলছি। লিয়াং তখন তাকে বলে, তোমার কি মাথায় সমস্যা আছে? হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ বলো তো? তোমার এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে একদমই নেই। আমার অনেক কাজ আছে, তাই আমার পিছু করা বন্ধ করো। আর তুমি কোন ক্রিমের কৌটার কথা বলছো এসব আমি কিছুই জানি না। এসব বলে লিয়াং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জুয়ান তো তাকে কিছুতেই ছাড়ছিল না। এরপর ঠিক এমন সময় সেখানে একটি পুলিশের গাড়ি চলে আসে, আর লিয়াং যখন সেই গাড়িটি দেখতে পায় তখন সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। লিয়াং সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে চলে আসে, কিন্তু এখন অনেক গভীর রাত হওয়ার ফলে জুয়ান আর ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই সে চুপচাপ সেই বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। এবার পরের দিন সকালে দেখা যায় যে সেই দুষ্টু ছেলেগুলো জুয়ানকে খুঁজে পেয়ে যায়, আর তারা জুয়ানকে একটি রশির সঙ্গে বেঁধে তাকে অনবরত রাস্তার মধ্যে টানতে থাকে। জুয়ানিতে অনেক কষ্ট পাচ্ছিল, আর সে চিৎকার করে সাহায্য চাইছিল। তবে ঠিক এমন সময় সেই রাস্তা দিয়ে লিয়াং যাচ্ছিল। লিয়াং তখন দ্রুত গিয়ে জুয়ানকে সেই বাচ্চাগুলোর হাত থেকে বাঁচায়। বাচ্চাগুলো তখন লিয়াংকে বলে, আমরা তো একসঙ্গে খেলছিলাম, তাছাড়া তুমি তো ওর কেউ হও না, আমরা ওর সাথে যা ইচ্ছে তাই করব, তুমি কেন আমাদের মাঝখানে আসছো? একথা শুনে লিয়াং অনেক রেগে যায়, আর সে এখানে বাচ্চাগুলোকে অনেক ভয় দেখায় এবং বলে যে যদি তারা এর পরের বার কোনোভাবে জুয়ানের পেছনে লাগে তাহলে সে তাদের প্রত্যেককেই ধোলাই করবে। এসব বলে ভয় দেখিয়ে সে বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয়। এরপর সে প্রতিদিনের মতো তার কাজে বেরিয়ে পড়ে। তবে রাস্তার বিভিন্ন জায়গাতে সে বেশ কিছু পুলিশ অফিসারদেরকে দেখতে পায়। এমনকি অনেক অফিসার তো এখানে সিভিল ড্রেস পরেও ঘুরছিল। তারা শহরের বিভিন্ন মানুষের কাছে জানতে চাইছিল যে বেশ কিছুদিন ধরে তারা শহরের মধ্যে কোনো রকমের অসামাজিক কোনো কার্যক্রম দেখছে কিনা। লিয়াং দূর থেকে দাঁড়িয়ে পুলিশের কথাগুলো শুনছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে জুয়ান চলে আসে। আর জুয়ান তাকে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত না আমার ক্রিমের কৌটা আমাকে ফিরিয়ে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ব না। কিন্তু লিয়াং এখানে তার সঙ্গে কোনো কথা না বলে এগিয়ে যেতে থাকে। আসলে গতকাল রাতে সে যে দোকানটিতে পার্সেল দিতে এসেছিল সে সেই দোকানটির কাছেই আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে এখানে পুলিশ এসেছে, আর যে ব্যক্তিকে লিয়াং পার্সেল দিয়েছিল সেই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। লিয়াং প্রায় অনেক সময় যাবৎ সেখানে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করছিল, আর কিছুক্ষণ পর সে জুয়ানকে তার সেই ক্রিমের কৌটাটি দেখায়। জুয়ান তখন সেই কৌটাটির জন্য তার পিছু পিছু আসলে সে তখন জুয়ানকে বলে, আমি তোমাকে তোমার ক্রিমের কৌটাটি ফিরিয়ে দেব, তবে তার বিনিময়ে আমাকে একটি কাজ করে দিতে হবে, সেটা কি তুমি করতে পারবে? জুয়ান বলে যে কৌটাটি পাওয়ার জন্য সে সবকিছু করবে। লিয়াং তখন জুয়ানকে একটি পার্সেল দেয় আর বলে যে এই পার্সেলটিকে তুমি তোমার ব্যাগের মধ্যে রাখবে, আর আমি তোমাকে এখন যে রেস্টুরেন্টের অ্যাড্রেস দেব তোমাকে পার্সেলটি সেখানেই পৌঁছে দিতে হবে, আর পার্সেলটি সেখানে পৌঁছে দেওয়ার পর তোমাকে সেখান থেকে টাকা দেওয়া হবে। এরপর সেই টাকাগুলো যখন আমাকে এনে দেবে তখনই তুমি তোমার ক্রিমের কৌটা ফেরত পাবে। জুয়ান সঙ্গে সঙ্গে কাজটি করতে রাজি হয়ে যায়। আসলে এই পার্সেলগুলোর ভেতরে ড্রাগস ছিল। লিয়াং তার পেট চালানোর জন্য এই অসামাজিক কাজগুলো করে থাকে। তো এদিকে জুয়ান দৌড়তে দৌড়তে সে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়, আর সে ছোট বাচ্চা হওয়ার কারণে তাকে কেউ সন্দেহ করে না। জুয়ান তখন রেস্টুরেন্টে খুব সহজেই পার্সেলটি পৌঁছে দিয়ে সে টাকা নিয়ে সোজা লিয়াং এর কাছে চলে আসে। লিয়াং মেসেজ পায় যে কাজটি সে ঠিকমতো করেছে। লিয়াং তখন তার ওয়াদা অনুযায়ী তাকে ক্রিমের কৌটাটি ফিরিয়ে দেয়, এমনকি সে তাকে কিছু খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, কারণ লিয়াং বুঝতে পেরেছিল যে জুয়ান অনেক বেশি ক্ষুধার্ত, আর জুয়ানও এখানে খাবার পেয়ে দ্রুত তার খাবারগুলো শেষ করে ফেলে। এরপর সে দেখতে পায় যে লিয়াং তার ভাগের খাবার থেকেও তার জন্য কিছু খাবার রেখেছে, আর সে যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিল তাই সে লিয়াং এর ভাগের খাবারটিও খেয়ে ফেলে। এরপর লিয়াং জুয়ানকে বলে, শোনো, আমি আমার ওয়াদা পূরণ করে ফেলেছি, তোমার ক্রিমের কৌটা তোমাকে ফিরিয়ে দিয়েছি, তোমাকে খাবারও খাইয়েছি, তাই এখন আমার পিছু করা বন্ধ করবে, ঠিক আছে? আমার এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাই তোমার পেছনে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এই বলেই লিয়াং সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জুয়ান তার কোনো কথা না শুনে আবারও তার পিছু করতে শুরু করে আর জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমাকে অন্তত তোমার নামটা বলো না। কিন্তু লিয়াং তার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না, তাই জুয়ানি তখন তাকে নিজের ব্যাপারেই বলতে শুরু করে। সে বলে, আমার নাম জুয়ান, আমি আমার দাদার সঙ্গে দাদার বাড়িতে থাকি, কালকে আমি তোমার সঙ্গে খেলতে আসতে পারি? কিন্তু ঠিক এমন সময় সেখানে জুয়ান তার দাদাকে দেখতে পায়, যে কিনা ময়লা কুড়িয়ে নিয়ে সেগুলো বিক্রি করতে যাচ্ছিল। তার দাদা তখন তাকে চিৎকার করে ডেকে গাড়ি ঠেলতে বলে। জুয়ানও তখন চুপচাপ দৌড়ে গিয়ে তার দাদার সঙ্গে কাজ করতে শুরু করে। এবার পরের দিন সকালে দেখা যায় যে জুয়ান লিয়াংকে খুঁজতে খুঁজতে আবারও সেই পুরাতন বাড়িটিতে চলে আসে। প্রথমে তো সে লিয়াংকে খুঁজেই পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে একটি অন্ধকার জায়গাতে তাকে ঘুমোতে দেখতে পায়। সে তখন লিয়াং এর কাছে গিয়ে তাকে ডাক দেয়। লিয়াং তো এতে একদম চমকে ওঠে আর বলে, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি আমার পিছু করতে নিষেধ করেছিলাম? কিন্তু জুয়ান তখন তাকে বলে, তুমি জানো আমার একটা কাজের অনেক প্রয়োজন, টাকার অভাবে সারাদিন আমাকে না খেয়ে থাকতে হয়, তুমি আমাকে তোমার টিমে নিয়ে নাও না, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই, আর কাজ করে যতটুকু সময় বাকি থাকবে ততটুকু সময় আমরা দুজন মিলে একসঙ্গে খেলবো, আমাকে তুমি তোমার ডেলিভারি বয় বানিয়ে ফেলো। তুমি দেখলে না কাল কত সুন্দরভাবে আমি তোমার পার্সেল ডেলিভারি করে দিয়েছি, আমাকে বেশি টাকা দিতে হবে না, সামান্য কিছু টাকা দিলেই হবে। কিন্তু লিয়াং তখন জুয়ানকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে।
তারপরও জোয়ান যখন তার কোনো কথা শুনছিল না, তখন সে তাকে টেনে হিচড়ে সেখান থেকে বের করে দেয়। যদিও লিয়াং চাইলেই জোয়ানকে তার সঙ্গে রাখতে পারে, কিন্তু সে তো খুব ভালো করেই জানে যে সে যে কাজটি করে তার জীবনযাপন করছে সেটা একটি বেআইনি কাজ। আর এই কাজের সঙ্গে এই ছোট্ট বাচ্চাটিকে জড়িয়ে ফেললে তার জীবনটাও নষ্ট হয়ে যাবে, যেটা সে কোনোদিনও চায় না। যদিও একবার সে বিপদে পড়ে তাকে দিয়ে কাজটি করিয়েছে, কিন্তু তাই বলে সে এটাকে তার পেশা বানিয়ে ফেলতে পারে না। তবে এদিকে বের করে দেওয়ার পরও জোয়ান সেখানেই দাঁড়িয়েছিল। এরপর লিয়াং যখন তার কাজ করতে বের হয়, জোয়ান তখন আবারও তার পিছু করতে শুরু করে। সে তার কাছে তার ডেলিভারি বয় হওয়ার জন্য অনেক অনুরোধ করছিল। লিয়াং তখন তার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিল। এমনকি সে দৌড়ে গিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়লেও জোয়ান তাকে খুঁজে বের করে ফেলে। এরপর সে লিয়াংকে বলে, তুমি কেন এমন করছো ভাইয়া? আমাকে একটা কাজ দাও না, না খেয়ে থাকতে আমার অনেক কষ্ট হয়। তুমি জানো ভাইয়া, এমনও দিন গিয়েছে যে আমি একটানা প্রায় 10 দিন শুধু পানি খেয়েছিলাম। জোয়ানের মুখে ভাইয়া ডাক শুনে লিয়াংয়ের অনেক মায়া হচ্ছিল। এরপর জোয়ান তাকে আরো বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন কোনো এক অপরাধের কারণে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর পরবর্তীতে আমার মা নাকি আরেকজন লোককে বিয়ে করেছে। সেই যে আমার মা আমাকে রেখে চলে গিয়েছে, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। আমি এখন আমার দাদা দাদির সঙ্গেই থাকি, কিন্তু আমার দাদা আমাকে একদমই ভালোবাসে না। সে প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে, এমনকি আমাকে খেতে পর্যন্ত দেয় না। তাই আমি যদি তোমার সঙ্গে কাজ করতে পারি তাহলে আমি অন্তত একবেলা পেট ভরে খেতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমাকে শুধুমাত্র তোমার টিমে নিয়ে নাও। যদিও লিয়াং বারবার তাকে মানা করে দিচ্ছিল, কিন্তু তার জেদের কাছে তাকে হার মানতে হয়। তবে লিয়াংয়ের আবার চুরি জিনিসটা একদমই পছন্দ ছিল না, কিন্তু জোয়ানের টুকিটাকে চুরির অভ্যেস ছিল। তাই লিয়াং এখানে জোয়ানকে বলে যে যদি সে সত্যিই তার টিমে কাজ করতে চায় তাহলে তাকে পুরোপুরিভাবে চুরি ছাড়তে হবে। জোয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়। আর এরপর থেকে জোয়ান লিয়াংয়ের জন্য কাজ করতে শুরু করে। সে প্রতিদিনই কোনো না কোনো জায়গাতে পার্সেল ডেলিভারি করে আসে। এতে করে সে দিনে অন্তত একবেলা পেট ভরে খাবার খেতে পারে। এমনকি লিয়াং তাকে প্রতিদিন বেশ কিছু টাকাও দেয়। তবে জোয়ান সেগুলো খরচ না করে জমাতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন জোয়ানকে রাস্তায় সেই দুষ্ট ছেলেগুলো খুঁজে পেয়ে যায়, আর তারা জোয়ানের কাছ থেকে জোর করে তার সমস্ত টাকাগুলো নিয়ে যায়। জোয়ান তখন কাঁদতে কাঁদতে মন খারাপ করে লিয়াংয়ের কাছে চলে আসে। লিয়াংয়ের এতে ভীষণ রাগ হয়, তাই সে পরের দিন সকালবেলায় সেই বাচ্চাগুলোর কাছে চলে যায়। সে বাচ্চাগুলোর কাছ থেকে জোয়ানের টাকা তো নিয়েই দেয়, তারপর সে তাদেরকে মারধর করারও ভয় দেখায়। এমনকি সে বলে যে এবার সে তাদেরকে জীবিত ছেড়ে দিচ্ছে। জোয়ান এখন তার টিম মেম্বার, তাই তারা যদি জোয়ানের পেছনে আর একবার লাগার চেষ্টা করে তাহলে সে তাদের প্রত্যেককেই কিডন্যাপ করে বিক্রি করে দেবে। লিয়াংয়ের কথা শুনে সবাই এবার বেশ ভয় পেয়ে যায়। তারা লিয়াংয়ের কাছে এবারের মতো ক্ষমা চায়। এরপর লিয়াং জোয়ানের টাকাগুলো নিয়ে জোয়ানের বাড়িতে চলে যায়। বাড়িতে আজকে জোয়ানের দাদা ছিল না, তাই জোয়ান লিয়াংকে তার বাড়ির ভেতরে নিয়ে আসে। আর সে তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। বাড়ির একটি কোণাতে জোয়ানের দাদা ময়লা থেকে কুড়িয়ে বেশ কিছু জিনিস রেখেছিল। তো জোয়ান এবং লিয়াং যখন জিনিসগুলো চেক করছিল তখন তারা সেখানে অনেক পুরনো দুটো ওয়াকিটকি খুঁজে পায়, যেগুলো এখনো কাজ করছিল। জোয়ান তখন একটি ওয়াকিটকি নিয়ে বাইরে চলে যায়, আরেকটি দিয়ে যায় লিয়াংয়ের কাছে। তারা দুজন মিলে ওয়াকিটকিটি চেক করছিল। আর যেহেতু এটা কাজ করছিল তাই জোয়ান লিয়াংকে বলে যে ওয়াকিটকিটি তারা তাদের কাছেই রাখবে, এতে করে তারা খুব সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো এবার পরের দিন জোয়ান একটি লোকের কাছে পার্সেল ডেলিভারি করতে যায়। এই লোকটির নাম ছিল ওয়াং। ওয়াংয়ের এখানে জোয়ানকে দেখে বেশ ভালো লেগে যায়। সে তাকে আদর করে অনেক ভালো ভালো কথাও বলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে সে জোয়ানের কাছ থেকে পার্সেল তো নিয়ে নেয়, কিন্তু সে তাকে আসল টাকার পরিবর্তে নকল টাকা দেয়। এরপর জোয়ান যখন লিয়াংকে গিয়ে টাকাটি দেয় তখন লিয়াংয়ের কাছে টাকাটিকে দেখে নকল মনে হয়। আর তার সে কনফিউশন দূর করার জন্য যখন একটি দোকানে কিছু জিনিস কিনতে যায় তখন দোকানদার জানায় যে এটা তো জাল নোট। কিন্তু ঠিক এমন সময় সেখানে ওয়াং চলে আসে। ওয়াং বলে যে সে ভুল করে এই জাল নোটটি তাকে দিয়ে দিয়েছিল। তবে ওয়াংকে দেখতে পেয়ে লিয়াং তার সঙ্গে একটি কথাও বলে না, বরং সে সোজা সেখান থেকে চলে যেতে শুরু করে। ওয়াং তখন পেছন থেকে তাকে ডাক দিয়ে বলে, তোর এত জেদ কোথা থেকে আসে শুনি? ছোটবেলা থেকে তোকে খাইয়ে বড় করেছি, আর এখন কিনা আমার দিকে ফিরেও তাকাস না। এভাবে ওয়াং তার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু লিয়াং তার সঙ্গে একটি কথাও বলতে চায় না। তবে ওয়াং এখানে জোয়ানকে কিছু খাবার দেখায় আর বলে যে তার বাড়িতে নাকি আজকে পার্টি আছে, জোয়ান চাইলে সেখানে আসতে পারে। আর জোয়ানও তখন খাবারের লোভে তার পিছু পিছু চলে যায়। ফলে বাধ্য হয়ে লিয়াংকেও সেখানে যেতে হয়। তো এখানে আসার পর দেখা যায় যে ওয়াং আসলে এখানে একটি এতিমখানা চালায়, যেখানে সে অনাথ বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে আসে, তাদেরকে খাবার দেয় এবং তাদের মাথার উপর একটি ছাদ দেয়, অর্থাৎ সে সেই বাচ্চাগুলোর দেখাশোনা করে। তবে এর পেছনেও তার অনেক বড় একটি স্বার্থ আছে। এসবের বিনিময়ে সে সেই বাচ্চাগুলোর মাধ্যমে চুরি, ছিনতাই, ভিক্ষাবৃত্তি এই ধরনের কাজগুলো করিয়ে টাকা উপার্জন করে। তবে একসময় ওয়াং তাকে আশ্রয় দিয়েছিল, তাই ওয়াংয়ের হয়ে এই সমস্ত কাজগুলো তাকেও করতে হতো। কিন্তু তার যেহেতু এই কাজগুলো পছন্দ ছিল না, তাই সে একদিন এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর মূলত এই কারণেই সে ওয়াংয়ের সঙ্গে কথা বলতে চায় না। তবে ওয়াং আজকে লিয়াংকে অনেক যত্ন করে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু খাওয়ানোর অজুহাতে সে লিয়াংকে বলে, শোনো লিয়াং, এভাবেই রাস্তায় রাস্তায় আর কতদিন থাকবে? তোমাকে আমি ছোট থেকে মানুষ করেছি, তাই তোমাকে দেখলে আমার অনেক খারাপ লাগে। তুমি আবারও আমার টিমে ফিরে এসো, এখানে তুমি অনেক ভালো থাকবে।
কিন্তু লিয়াং এতে প্রচন্ড রেগে যায় আর সে ওয়াংকে বলে যে স্যার কোনোদিনও যেন তাকে এই কথা না বলে। এই বলে লিয়াং জুয়ানকেও তার সঙ্গে আসতে বলে, কিন্তু জুয়ান এখানে মজা করে খাবার খাচ্ছিল, তাই সে খেতে খেতেই বলে একটু দাঁড়াও না, খাবারগুলো শেষ করে নি। কিন্তু লিয়াং এতে প্রচন্ড রেগে যায় আর সে জুয়ানকে সেখানে রেখেই চলে যাচ্ছিল, তাই জুয়ানকেও এই মজার মজার খাবারগুলো রেখে চলে যেতে হয়। এরপর সেদিন রাতের বেলা জুয়ান যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে তার দাদার অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তার দাদা তাকেই বকছিল। জুয়ান দেখতে পায় যে তার দাদা তার জমানো টাকাগুলো পেয়ে গিয়েছে, আর তার দাদার কাছে মনে হচ্ছিল যে জুয়ান হয়তো ময়লা কুড়িয়ে এই টাকাগুলো পেয়েছে, কিন্তু সেই টাকাগুলো তাকে না দিয়ে লুকিয়ে রেখেছিল। তাই তার দাদা এতে প্রচন্ড রেগে যায় আর সে যখনই তাকে দেখতে পায় তখন সে তাকে বাড়িতে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে আর বলে যে এতগুলো বছর তাকে কষ্ট করে সে খাওয়াচ্ছে, কিন্তু এখন সে একটু বড় হয়ে তার দাদার কাছ থেকেই টাকা লুকিয়ে রাখছে। এই বয়সে যদি সে এমন করে তাহলে সে তো বড় হলে তাদেরকে মেরেও ফেলতে পারবে। যদিও জুয়ান তার দাদাকে বুঝিয়ে বলার চেষ্টা করছিল, কিন্তু তার দাদা এতটাই নিষ্ঠুর ছিল যে সে এখানে তাকে প্রচন্ড মারধর করে আর বলে যে জুয়ান নাকি তাদের জন্য একটি অভিশাপ। সে আসার পরে তাদের পুরো জীবন পাল্টে গিয়েছে, তাদেরকে কষ্ট করতে হচ্ছে। জুয়ান মরে গেলে সে সবচেয়ে খুশি হবে। এসব বলে জুয়ানের দাদা তাকে বের করে দেয়। অন্যদিকে লিয়াং যখন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বাড়িতে আগুন লেগেছে, আর আগুনটি লেগেছে সেই রুমটির মধ্যে যেখানে সে বসবাস করছে। লিয়াং এখানে এমন কিছু জিনিস দেখতে পায় যে সে বুঝে গিয়েছিল যে এখানে কেউ এসেছিল, অর্থাৎ এখানে কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে। আসলে এই আগুনটি লাগিয়েছিল ওয়াং এর লোকেরা, কারণ ওয়াং খুব ভালোভাবেই জানত যে এই পরিত্যক্ত বাড়িটি লিয়াং এর একমাত্র থাকার জায়গা। তাই যদি সে লিয়াং এর এই শেষ জায়গাটি কেউ জ্বালিয়ে দেয় তাহলে লিয়াং বাধ্য হয়ে তার টিমে কাজ করতে আসবে। লিয়াংও এখানে ওয়াং এর এই ব্যাপারটি বুঝতে পেরেছিল। লিয়াং এখানে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু শত চেষ্টা করেও সে ব্যর্থ হয়। তাই সে তাড়াতাড়ি করে একটু ভেতরে গিয়ে সে তার জমানো কিছু টাকা এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় আর সেগুলোকে একটি ব্যাগের মধ্যে ভরে সে বাহিরে চলে আসে। সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে সে যে বাড়িটিতে থাকছে সেটা তার নিজের বাড়ি নয়, বরং এটা পরিত্যক্ত বাড়ি হয়। এতদিন সে এখানে আশ্রয় নিয়েছিল, কিন্তু এখন তো তার কোনো থাকার জায়গা ছিল না। তারপর সে ওয়াং এর দলে গিয়ে কাজ করবে না, তাই সে এই শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যেতে চাইছিল। এজন্য সে একটি টিকিট কেটে একটি বাসে গিয়ে চড়ে, কিন্তু এখানে তার জুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। জুয়ানের কথা বারবার তার মনে পড়ছিল। সে ভাবছিল যে সে যদি জুয়ানকে ছেড়ে চলে যায় তাহলে জুয়ানের দেখাশোনা কে করবে, কিন্তু পরক্ষণে সে চিন্তা করে যে জুয়ানের কথা সে কেন ভাবছে, তার নিজের জীবনেরই তো কোনো ঠিক নেই। সে আবার কবে থেকে অন্য মানুষের জন্য থাকতে শুরু করেছে। এসব ভেবে লিয়াং আবারও যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু যখনই এখানে বাসটি ছাড়তেই যাবে তখনই লিয়াংয়ের জুয়ানের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছিল। জুয়ানের ভাইয়া ডাকতে বারবার তার কানে আসছিল, তাই লিয়াং সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায় আর সে দৌড়ে সোজা চলে যায় জুয়ানদের বাড়িতে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে জুয়ান তার বাড়ির সামনে বসে কাঁদছে। লিয়াং তখন তার কাছে জানতে চায় যে তার কি হয়েছে, সে কাঁদছে কেন। জুয়ান তখন তাকে জানায় যে তার দাদা তাকে আজকে অনেক মেরেছে আর তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, এমনকি রাতের বেলা সে তাকে কিছু খেতেও দেয়নি। আর তার দাদা তাকে বলেছে যে সে মরে গেলে সে নাকি সবচাইতে বেশি খুশি হবে। জুয়ানের কথা শুনে লিয়াংয়ের অনেক মন খারাপ হয়। সে তখন জুয়ানকে তার সঙ্গে আসতে বলে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জুয়ান সেখানে সেই ক্রিমের কৌটাটি বের করে যেটা তার মায়ের ছিল। সে তার ক্ষতস্থানগুলোতে ক্রিমটি লাগাতে শুরু করে আর সে লিয়াংকে বলে, জানো ভাইয়া, আমার মা সবসময় বলতো যে এই ক্রিমটির মাধ্যমে নাকি ব্যথা দূর হয়ে যায়। যদি ব্যথার মতো এই ক্রিমটির মাধ্যমে মনের কষ্টগুলো দূর হয়ে যেত তাহলে কত ভালো হতো, তাই না? জুয়ানের কথাটি শুনে লিয়াংয়ের অনেক খারাপ লাগছিল। এরপর লিয়াং জুয়ানকে নিয়ে অন্য আরেকটি এলাকাতে চলে আসে যেখানে তাদের দুজনকে কেউ চেনে না, কিন্তু জুয়ান লিয়াংকে বারবার বলছিল, আমরা খুব বেশি দূরে যাব না ভাইয়া, ঠিক আছে? লিয়াং জানতে চায় কেন যাবে না। জুয়ান তখন তাকে বলে, আমার মা চলে যাওয়ার সময় আমি অনেক কাঁদছিলাম। তখন আমার মা আমাকে বলেছিল যে সে একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসবে, তাই যদি আমি দূরে চলে যাই তখন আমার মা ফিরে আসলে তো আমাকে খুঁজেই পাবে না। তবে জুয়ানের কথা শুনে লিয়াং বুঝতে পারে যে তার মা আসলে কোনোদিনও ফিরে আসবে না, বরং সে তাকে মিথ্যে আশা দিয়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। লিয়াং তখন জুয়ানকে নিয়ে শহরের একটি অফসাইডে চলে আসে। তো তারা দুজন মিলে সেই জায়গাটিতে অনেক পুরনো একটি বাড়ি খুঁজে পায় যেটা কিনা অনেকটাই ভাঙাচোরা ছিল। তো সেই বাড়িটির পাশে আবার অনেক পুরনো একটি পার্কও রয়েছে যেখানে এখন কোনো মানুষের আসা যাওয়া নেই। তো তারা দুজন তখন এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। জুয়ান তো এতে অনেক খুশি হয়ে যায়, কারণ সে জানে যে লিয়াং তাকে কতটা ভালোবাসে। এরপর দেখতে দেখতেই তাদের দিনগুলো অনেক ভালোই কাটছিল। জুয়ান তো প্রায় সবসময় সেই ভাঙা পার্কটিতে অনেক মজা করে খেলত। তবে তারা এখন যেই বাড়িটিতে রয়েছে সেখানে তাদের প্রয়োজনীয় কোনো জিনিস ছিল না। তবে এই এলাকাতে একটি ময়লার স্তূপ ছিল যেখানে মানুষ তাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে চলে যায়। তাই জুয়ান এবং লিয়াং তাদের ঘরটি একটু সাজানোর জন্য দুজন মিলে প্রতিদিন সেই ময়লার স্তূপের কাছে চলে যায় আর সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়ে আসে। তো এভাবেই একদিন জুয়ান সেখানে একটি সোফা দেখতে পায়। সোফাটি জুয়ানের ভীষণ পছন্দ হয়। যদিও সোফাটি অনেক পুরনো এবং ভাঙা ছিল, কিন্তু তারপরও জুয়ানের এটা ভীষণ পছন্দ হয়। তাই জুয়ান এবং লিয়াং দুজন মিলে সোফাটিকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল।
কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন ভিখারি চলে আসে। আর সে তাদেরকে চিৎকার করে বলতে থাকে যে সোফাটি নাকি সে আজকে সকালবেলা দেখে গিয়েছে, তাই এখন সোফাটি তাকে দিতে হবে। তারা দুজন তখন সোফাটিকে সেখানে রেখে দেয়। কিন্তু এতে জোয়ানের অনেক মন খারাপ হয়ে যায়, যেটা লিয়াংয়ের কাছেও অনেক খারাপ লাগছিল। তাই পরের দিন একদম ভোরবেলা লিয়াং জোয়ানকে নিয়ে সেখানে চলে যায়। আর তারা দুজন মিলে কোনো মতে সেই সোফাটিকে চুরি করে নিয়ে আসে। লিয়াং সোফাটিকে তাদের বাড়ির একটি জায়গাতে সেট করে দেয়। আর সোফাটি পেয়ে জোয়ান এতটাই খুশি হয়েছিল যে সোফাটিতে বসে সে নিজেকে রাজা ভাবছিল। মনে হচ্ছিল যে সে কোনো অমূল্য সম্পদ পেয়ে গিয়েছে। আর জোয়ানের খুশি দেখে লিয়াংয়ের কেন যেন মনটা একদম ভরে যাচ্ছিল। আসলে জোয়ানের মধ্যে সে কেন যেন নিজের ছোটবেলাটাকে দেখতে পায়, কারণ সেও ছোটবেলায় জোয়ানের মতো এমন একাই ছিল। তাই জোয়ানকে দেখলে তার অনেক মায়া হয়। এরপর পরের দিন লিয়াং জোয়ানকে একটি শপিং মলে নিয়ে যায়। আর সে তার কিছু জমানো টাকা দিয়ে জোয়ানকে তার পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে দেয়। জোয়ান এতে অনেক খুশি হয়, সে যেন তার এক নতুন জীবন খুঁজে পেয়েছে। এভাবেই একদিন তারা দুজন মিলে রাস্তায় তাদের প্রয়োজনীয় কিছু জিনিস খুঁজতে যাচ্ছিল, যাতে করে তারা আস্তে আস্তে তাদের বাড়িটি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে জোয়ানের অনেক খিদে পেয়ে যায়। তাই জোয়ান ক্লান্ত হয়ে একদম রাস্তাতেই বসে পড়ে। তবে এখন একদম ভোরবেলা ছিল, তাই আশেপাশের তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট খোলা ছিল না। জোয়ান তখন সেখানে কাঁদতে কাঁদতে বলে, আমরা আর কতক্ষণ না খেয়ে থাকবো ভাইয়া? কাল রাত থেকে তো আমরা কিছুই খাইনি। আমার এখন এত পরিমাণ খিদে পেয়েছে যে আমার এখন চলার মতো একটু শক্তি নেই। লিয়াং তখন জোয়ানের কাছে গিয়ে জোয়ানকে তার পিঠে তুলে নেয়। এরপর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে আসার পর সৌভাগ্যবশত তারা সেখানে একটি রেস্টুরেন্ট পেয়ে যায়। আর সেখানে গিয়ে লিয়াং তাদের জন্য অনেকগুলো খাবার অর্ডার করে। সে এখানে নিজেও পেট ভরে খায় আর জোয়ানকেও খেতে বলে। এভাবেই তারা দুজন মিলে সেখানে ইচ্ছে মতো খাবার খেয়ে নেয়। এরপর লিয়াং এখানে চালাকি করে ওয়েটারকে ডেকে বলে, আপনারা এখানে কি ধরনের খাবার রেখেছেন? আপনাদের পরিবেশ অনেক নোংরা, আপনি নিজেই একটু চেক করে দেখুন তো। প্রত্যেকটি খাবারের মধ্যে চুল রয়েছে। এসব খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে গেলে এর দায়ভার কে নেবে? কিন্তু ওয়েটার এখানে লিয়াংয়ের চালাকি বুঝতে পারে। আর সে তার বসকে বলে যে তাদের রেস্টুরেন্টে এর আগেও এই ধরনের কাস্টমার এসেছে, যার কিনা বিল না দেওয়ার জন্য এই ধরনের অজুহাত বানায়। এই ছেলেটি নিজে ইচ্ছে করে খাবারে চুল দিয়েছে। যদিও ওয়েটার এখানে ঠিক কথাই বলছিল, কিন্তু লিয়াং এর কথা শুনে অনেক রেগে যায়। আর সে ওয়েটারকে বলে, আপনারা নিজেরা অপরাধ করে এখন আমার উপরই দোষ চাপিয়ে দিচ্ছেন। আপনাদের নামে আমি পুলিশের কাছে কমপ্লেন জানাবো। কিন্তু এতে করে দেখা যায় যে সেখানে অনেক বড় একটি ঝামেলা তৈরি হয়ে যায়। আশেপাশের সমস্ত মানুষেরা সেখানে ভিড় জমিয়ে ফেলে। এদিকে রেস্টুরেন্টের বস এখানে লিয়াংকে মারছিল, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে হঠাৎ করে জোয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। লিয়াং এতে অনেক ভয় পেয়ে যায়। আর সে তাড়াতাড়ি করে জোয়ানের কাছে এসে রেস্টুরেন্টের সবাইকে বলে, বলেছিলাম না যে আমি সত্য বলছি? আমার ভাই একদম সুস্থ ছিল, কিন্তু এখন আপনাদের খাবার খেয়ে ওর এই অবস্থা হয়েছে। আমি যদি এখন আমার ভাইকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেন দেই, তাহলে আপনাদের এই রেস্টুরেন্ট চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এসব কথা শুনে রেস্টুরেন্টের সবাই এবার অনেকটা ভয় পেয়ে যায়। তাই তারা লিয়াং এবং জোয়ানকে চলে যেতে দেয়। লিয়াং তখন জোয়ানকে তার কোলে উঠিয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। লিয়াং জোয়ানকে অনেকটা দূরে নিয়ে গিয়ে বলে, আরে বাহ, তুমি তো অনেক সুন্দর অভিনয় করতে পারো। তোমার অ্যাক্টিং একদম পারফেক্ট হয়েছে। তোমার জন্য আজকে কোনো মতে আমরা বেঁচে গিয়েছি। এখন অনেক হয়েছে, এবার চোখ খোলো। কিন্তু লিয়াংয়ের এখানে বারবার ডাকার পরও জোয়ান চোখ খুলছিল না। লিয়াং ভাবছিল জোয়ান মজা করছে, তাই সে বারবার তাকে মজা করতে নিষেধ করছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও জোয়ান যখন কিছুতেই তার চোখ খুলছিল না, তখন লিয়াং বুঝতে পারে যে জোয়ানের সত্যি সত্যি কিছু একটা হয়েছে। তাই সে তাকে কোলে নিয়ে দৌড়ে চলে যায় হসপিটালে। ডক্টর জোয়ানকে ইমার্জেন্সি ভাবে একটি ইনজেকশন দেওয়ার পর কিছুক্ষণ পর জোয়ানের জ্ঞান ফিরে আসে। লিয়াং যেন এতে তার মাঝে প্রাণ ফিরে পায়। লিয়াং তখন ডক্টরের কাছে জানতে চায় যে জোয়ানের কি হয়েছে, সে কেন এমন অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর তখন লিয়াংকে জানায় যে আসলে তার খুব সিরিয়াস কোনো সমস্যা নয়, বরং তার শরীরে পুষ্টির অনেক অভাব রয়েছে। বয়স অনুযায়ী তার শরীর এখন গ্রো করতে শুরু করেছে, কিন্তু সেই হিসেবে তার শরীরে অনেক বেশি পুষ্টির ঘাটতি রয়েছে। মনে হচ্ছে সে ঠিকমতো খাবার দাবার পাচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে পরবর্তীতে তার অনেক বড় সমস্যা হতে পারে। তাই এখন থেকেই তাকে ভালো ভালো খাবার দিতে হবে, যেমন শাকসবজি, ফলমূল, দুধ, ডিম। এগুলো কয়েকদিন খেলে সে ঠিক হয়ে যাবে। এসব কথা শুনে লিয়াং অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে সেদিনের পর থেকেই লিয়াং জোয়ানের প্রতি আরো অনেক বেশি খেয়াল রাখছিল। সে তাকে যথাসাধ্য পুষ্টিকর খাবার, ওষুধ এগুলো খাওয়ানোর চেষ্টা করত। কিন্তু এসব করতে তার তো অনেক টাকার প্রয়োজন ছিল। তাই সে না চাইতেও কাজের জন্য ওয়াংয়ের কাছে চলে যায়, যে কিনা বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করিয়ে থাকে। জোয়ানকে একাই বাড়িতে রেখে এখন সারাদিন তাকে কাজ করতে হয়। তবে এখন তার কাজগুলো অনেক ঝুঁকির ছিল, যেমন চুরি, ড্রাগ ডেলিভারি, এই ধরনের কাজগুলো তাকে করতে হতো। এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। তবে সারাদিন বাড়িতে একা একা থাকতে জোয়ান অনেক বোর হয়ে যায়। তাই সে একদিন লিয়াংয়ের সঙ্গে কাজ করতে যেতে চায়। সে বলে যে সে লিয়াংয়ের সমস্ত কাজে তাকে হেল্প করবে, কিন্তু লিয়াং এতে অনেক রেগে যায়। আর সে জোয়ানকে বলে, তুমি খুব ভালো করেই জানো যে আমি কি ধরনের কাজ করে থাকি। যেখানে আমি তোমাকে সবকিছু থেকে আগলে রাখার চেষ্টা করছি, সেখানে তুমি কিনা আমার সঙ্গে এই নোংরা কাজগুলো করতে চাইছো। তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করবে আর সারাদিন নিজের প্রতি খেয়াল রাখবে। কিন্তু তারপরও জোয়ান তার কোনো কথাই শুনতে চাইছিল না।
সে অনেক মন খারাপ করছিল। তখন লিয়াং তাকে বলে, জানো জোয়ান, এই অল্প কয়েকদিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার কাছে মনে হয় তুমি আমার সন্তানের মতো। তাই আমি যদি তোমাকে আমার সঙ্গে কাজ করতে নিয়ে যাই, তাহলে তোমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর তোমার কিছু হয়ে গেলে তখন আমি কিভাবে থাকবো? এসব বলে সে লিয়াংকে বোঝায়। এরপর সে লিয়াংয়ের মন ভালো করার জন্য কাজ থেকে ছুটি এনে পরের দিনই তাকে নিয়ে ঘুরতে যায়। তারা পুরো শহরের বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। তারা সেই পুরনো পার্কের মধ্যে থাকা একটি পুকুরের মধ্যে অনেক মজা করে গোসল করছিল। এমনকি কিছুক্ষণ পর তারা দুজন দুজনার চুলও কেটে দেয়। জোয়ানের সারাটা দিন আজকে অনেক ভালো কাটে। লিয়াং তাকে এতটাই ভালোবাসা দেয় যে জোয়ানের জীবনে যেন আর কোনো অপূর্ণতাই থাকে না। এরপর সেদিন রাতের বেলা দেখা যায় লিয়াং জোয়ানের জন্য একটি বার্থডে কেক নিয়ে আসে। আর সে তাদের আজকের এই খুশির দিনে জোয়ানের বার্থডে সেলিব্রেট করতে চায়। কারণ একদিন গল্প করতে করতে জোয়ান তাকে বলেছিল যে হয়তো এই পৃথিবীর প্রত্যেকটি বাচ্চারই জীবনে একবার হলেও জন্মদিন পালন হয়েছে, কিন্তু আমি হয়তো সবচাইতে আনলাকি, যে কিনা জীবনে একবারও নিজের জন্মদিন পালন করতে পারিনি। এমনকি আমি জানি না আমার বার্থডে ডেট কবে, কিন্তু যখন আমি আমার বয়সী বাচ্চাদের জন্মদিন সেলিব্রেট করতে দেখি তখন আমার অনেক কষ্ট হয়। আমার কাছে মনে হয় আমার মা থাকলে হয়তো আমার জন্মদিন পালন করত। তো জোয়ানের এই কথাগুলোই লিয়াং মনে রেখেছিল। তাই সে তার বার্থডে ডেট না জানা সত্ত্বেও সে তাকে খুশি করতে তার জন্য বার্থডে কেক নিয়ে আসে। আর জোয়ান তো কেকটি দেখে অনেক খুশি হয়ে যায়। লিয়াং তখন জোয়ানকে বলে যে আজ থেকেই তোমার বার্থডে, প্রতি বছর আমরা এই দিনেই তোমার বার্থডে সেলিব্রেট করব। এরপর লিয়াং জোয়ানকে বার্থডে গিফট হিসেবে একটি পেন্ডেন্ট দেয়, যেটা কিনা ছিল একটি লাকি ডল। আর এই ডলটি লিয়াংয়ের কাছে প্রায় অনেকদিন যাবতই ছিল। লিয়াংয়ের ধারণা ছিল যে এই ডলটির প্রভাবে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। তাই সে জোয়ানকে এই ডলটি এই কারণেই দিয়েছে যাতে করে জোয়ান সবসময় ভালো থাকে, কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করতে না পারে। এবার পরের দিন লিয়াং কাজে চলে যাওয়ার পর জোয়ান একটু সময় কাটানোর জন্য তাদের আশেপাশের একটি পার্কে যায়, যেখানে প্রতিদিনই অনেকগুলো বাচ্চারা এসে খেলা করত। তবে এখানকার বাচ্চারা খুবই ভালো ছিল, তারা জোয়ানকেও তাদের সাথে খেলতে নেয়। তাই জোয়ান এতে অনেক খুশি হয়। এরপর সেখানে একটি বাচ্চার মা বাচ্চাটিকে আইসক্রিম কিনে দেয়, আর জোয়ানও বাচ্চাটির পাশেই দাঁড়িয়েছিল। জোয়ানকে দেখে মহিলাটির অনেক মায়া হয়, তাই সে জোয়ানকেও একটি আইসক্রিম দেয়। জোয়ান তখন মন ভরে সেই আইসক্রিমটি খায়। কিছুটা দূরে একজন মহিলা বসে জোয়ানের দিকে লক্ষ্য রাখছিল, আর জোয়ান যখন তার দিকে তাকায় মহিলাটি তখন জোয়ানকে তার কাছে রাখে, আর সে তাকে একটি টিস্যু পেপার দিতে চায়। কিন্তু জোয়ান তার কোনো কথা শোনে না, এমনকি সে তার কাছে যায়ও না। কারণ লিয়াং তাকে বারবার মানা করে দিয়েছিল যে কেউ যদি তার সঙ্গে কোনো কথা বলতে চায় তাহলে সে যেন না বলে, বা কেউ যদি তাকে কোনো প্রশ্ন করে সে যেন সেগুলোর উত্তর না দেয়। কারণ পুরো শহরে এখন ইনভেস্টিগেশন চলছে, তাই অনেক সময় সিভিল পুলিশেরা এসে জোয়ানকে নানা ধরনের প্রশ্ন করতে পারে। আর যদি প্রশ্নের মধ্যে তাদের কোনো সন্দেহ হয়, এতে করে পরবর্তীতে হয়তো তাদের দুজনেরই বিপদ ঘটতে পারে। এবার পরের দিন আমরা সেই মহিলাটিকে দেখতে পাই, যাকে জোয়ান তার কাছে ডাকছিল। এই মহিলাটি সত্যি সত্যি একজন পুলিশ অফিসার ছিল। তার নাম হচ্ছে মিন। মিন এখন শহরের মধ্যে বিশেষ একটি মিশন পরিচালনা করছে, কারণ তাদের কাছে ওয়াংয়ের ব্যাপারে তথ্য এসেছে যে ওয়াং বিভিন্ন পথশিশুদের মাধ্যমে নানা ধরনের অবৈধ কাজ করিয়ে থাকে। তাই মিন তাদের এই পুরো গ্যাংটিকেই ধরার চেষ্টা করছে। এবার পরের দিন মিন আবারও সেই পার্কে চলে যায়, আর সে জোয়ানকে দেখতে পেয়ে জোয়ানের সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করে। কিন্তু আগের মতোই জোয়ান তার সঙ্গে কোনো কথাই বলছিল না। তখন মিন তাকে বলে, জানো, আমার আসলে তোমার মতোই একটা ছোট্ট ছেলে ছিল। সে দেখতে একদম তোমার মতোই ছিল, কিন্তু অনেক ছোটবেলায় তাকে আমি হারিয়ে ফেলি। তাই তোমাকে দেখে কেন যেন আমার সন্তানের কথা মনে পড়ে যায়। এজন্যই আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কি আমাকে একটু সময় দেবে? মিনের কথা শুনে জোয়ানের অনেক খারাপ লাগে। এরপর মিন তখন জোয়ানকে আদর করে তার সঙ্গে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সে জোয়ানকে অনেক খাবারও খেতে দেয়। এরপর সে জোয়ানের কাছে জানতে চায় যে সে কার সঙ্গে থাকে আর তার পরিবারে কে কে আছে। জোয়ান বলে যে তার পরিবার বলতে শুধুমাত্র তার বড় ভাই লিয়াং আছে, আর তার ভাই তাকে দেখাশোনা করে। মিন তখন তার কাছে জানতে চায়, আচ্ছা তোমার ভাই কি কাজ করে? জোয়ান তখন তাকে বলে, আমার ভাই বড় বড় মানুষদের সঙ্গে চাকরি করে, কিন্তু সে কি চাকরি করে সেটা আমার জানা নেই। তো জোয়ান যখন এখানে বসে মিনের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই সেখানে জোয়ানকে খুঁজতে খুঁজতে লিয়াং চলে আসে। আর মিনের সঙ্গে তাকে কথা বলতে দেখে লিয়াং অনেক রেগে যায়, কারণ সে তাকে বারবার মানা করেছিল যে অপরিচিত কারো সঙ্গে কথা না বলতে। আর জোয়ানও এখানে লিয়াংকে দেখতে পেয়ে বেশ ভয় পেয়ে যায়। এরপর সেদিন বাড়িতে আসার পর লিয়াং জোয়ানের সঙ্গে কথা বলছিল না, তাই জোয়ান তখন বারবার তার কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইছিল। কিন্তু লিয়াং আজকে তার এই কাজটিতে অনেক কষ্ট পেয়েছিল। তাই সে জোয়ানকে বলে, তোমার জন্য আমি কি না করেছি, তোমাকে আমি কত ভালোবাসি, তারপরও তুমি আমার একটি মানা করা কথা শুনতে পারলে না। এখন সেই মহিলাটি যদি কোনোভাবে পুলিশ হয়, তাহলে একটু সন্দেহ হলেই তো সে আমাকে ধরে নিয়ে যাবে। তখন তুমি কি করবে শুনি? তোমার সঙ্গে কে থাকবে? তোমার দেখাশোনাই বা কে করবে? তোমাকে প্রতিদিন রাতের বেলায় আমি এই কথাটি বলি, কিন্তু তারপরও তুমি আমার কোনো কথা শোনোনি। জোয়ান তখন লিয়াংকে বোঝানোর চেষ্টা করে যে সেই মহিলাটিকে দেখে তার নাকি তার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। তাই সে কিছু বুঝে ওঠার আগে সেই মহিলার সঙ্গে কথা বলে ফেলেছে, কারণ সে ভাবছিল যে এই মহিলাটি যদি তার মা হয়, সে অনেক ছোটবেলায় তার মাকে দেখেছিল, তাই তার মায়ের চেহারাটাও তার খুব একটা মনে নেই। লিয়াং তখন প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে জোয়ানকে বলে, আজকে তোমাকে আমি পরিষ্কারভাবে একটি সত্য কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো তোমার মায়ের অপেক্ষায় তুমি থেকো না।
তোমার মা তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে। তার ফিরে আসার হলে এতগুলো বছরে অন্তত একবার ফিরে আসতো, কিন্তু সে কি এসেছে? তাই তোমার মায়ের চিন্তা তুমি বাদ দাও। তোমার মা আর কোনোদিনও আসবে না। যেদিন তুমি এই সত্য কথাটি মেনে নিতে পারবে সেদিনই তুমি ভালো থাকতে পারবে, বুঝেছ? কিন্তু লিয়াংয়ের এমন কথা শুনে জোয়ান সেখানে কাঁদতে শুরু করে। লিয়াং কিছুতেই তার কান্না থামাতে পারছিল না। তাই এক পর্যায়ে লিয়াং প্রচন্ড রেগে যায় আর সে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর সে জোয়ানকে বলে যে সে তাকে এত ভালোবাসার পরও যদি তার মায়ের প্রয়োজন হয় তাহলে সে আর তার জন্য এখানে থাকবে না। এই বলে লিয়াং জোয়ানকে ছেড়ে চলে যাচ্ছিল। জোয়ান তখন কাঁদতে কাঁদতে দৌড়ে তার পিছু পিছু যায় আর সে পেছন থেকে লিয়াংকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে তুমি মাফ করে দাও। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো, মায়ের কথাও আমি ভুলে যাব। আমি কোনোদিনও আর মায়ের কথা মনে করব না। তুমি শুধুমাত্র আমাকে ফেলে যেও না। এসব কথা বলতে বলতে জোয়ান প্রচন্ড কাঁদছিল। আর ঠিক এখানেই লিয়াংয়ের তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মাও একদিন ঠিক এভাবেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে জোয়ানের মতোই এমনভাবেই তার মায়ের জন্য কাঁদছিল যাতে করে তার মা তাকে তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু তার মা চলে যাওয়ার সময় একবার তার দিকে ফিরেও তাকায়নি। এসব ভেবে লিয়াংও তখন জোয়ানকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদছিল। লিয়াং ভাবছিল যে তাদের দুজনের জীবনটা কেন এমন হলো, কেন তাদের মায়েরা তাদের সঙ্গে এমন কাজ করলো, কেন তাদেরকে এভাবে অসহায় বানিয়ে ফেলে চলে গেল। লিয়াং এখানে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আর কোনোদিনও জোয়ানকে ছেড়ে কোথাও যাবে না। ছোটবেলা থেকে সে যেই কষ্টটা পেয়েছে সেটা সে জোয়ানকে পেতে দেবে না। এখন জোয়ানও এটা মেনে নিয়েছিল যে তার মা তার কাছে কোনোদিনও আসবে না, কারণ তার মা তাকে বলেছিল পাতাছড়া মৌসুম চলে গেলে তার মা চলে আসবে। কিন্তু তারপরে একে করে কতগুলো পাতাছড়া মৌসুম চলে গেল, তারপরও তো তার মা ফিরল না। তাই জোয়ান বলে যে সে আর তার মায়ের জন্য অপেক্ষা করতে চায় না। লিয়াং তখন সিদ্ধান্ত নেয় যে সে এখন জোয়ানকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে আর সেখানে গিয়ে তারা নতুন জীবন শুরু করবে। লিয়াং এখন এমন একটি জীবন চায় যেখানে তাকে আর কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে হবে না। সে অনেক পরিশ্রম করে জোয়ানকে মানুষের মতো মানুষ করবে, এটাই এখন তার জীবনের স্বপ্ন। তো এবার লিয়াং যখন জোয়ানকে নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওয়াং চলে আসে। ওয়াং লিয়াংকে তার সঙ্গে করে নিয়ে যায় আর সে লিয়াংকে বলে যে সে এভাবে চাইলেই তো চুক্তি ভঙ্গ করে যেতে পারবে না, তবে সে তাকে এক শর্তে যেতে দেবে। সেটা হলো যাওয়ার আগে তাকে তার শেষ একটি কাজ করে দিতে হবে। আর লিয়াং যদি এটা না করে দেয় তাহলে ওয়াং তাকে মিথ্যে মামলায় পুলিশের কাছে ধরিয়ে দেবে। তবে লিয়াং এখন আর এই সমস্ত ঝামেলায় পড়তে চাইছিল না, তাই সে শেষ কাজটি করার জন্য রাজি হয়ে যায়। লিয়াংকে তাদের টিমের আরো দুজনের সঙ্গে গিয়ে একটি বাড়িতে চুরি করতে হবে, তাই তারা মাঝরাতে সেই বাড়িটিতে চলে যায় আর তারা খুব সুন্দরভাবে তাদের কাজটি কমপ্লিটও করে ফেলে। কিন্তু যখনই তারা সেখান থেকে ফিরে আসতে যাবে তখনই সেখানে লিয়াংয়ের কিম নামক একজন সঙ্গী নাক দিয়ে রক্ত পড়ছিল। লিয়াং এতে বেশ ভয় পেয়ে যায়। আসলে কিমের শরীর অনেকদিন আগে থেকেই খারাপ ছিল, তার অনেক বড় একটি রোগ আছে। সে তার ট্রিটমেন্টের খরচ জোগাতে এই টিমের সঙ্গে কাজ করছে, আর আজকে হঠাৎ করে সে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। এরপর লিয়াং এবং তার সঙ্গী লি কিমকে তাদের সঙ্গে করে ওয়াংয়ের কাছে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে কিম মারা গিয়েছিল। এরপর ওয়াং লিয়াং লি এবং কিমের লাশটি নিয়ে অনেক দূরে চলে যায়। বাহিরে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সে তাদেরকে একটি ফাঁকা জায়গা দেখিয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকে। তাদের মাধ্যমে সে কিমকে দাফন করায়, কিন্তু লিয়াং এবং লি কিমের জন্য এতটাই কষ্ট পাচ্ছিল যে তারা কবর খুঁড়তে খুঁড়তে অনেক কাঁদছিল, কারণ ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে আর সে জানে যে কিম কতটা কষ্ট নিয়ে ওয়াংয়ের টিমে কাজ করত। লিয়াং তখন জেদ করে ওয়াংয়ের সামনে থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওয়াং তখন তার গলা চেপে ধরে আর বলে যে সে তাকে কোথাও যেতে দেবে না, তার টিমে তাকে কাজ করতেই হবে। কিন্তু ঠিক এমন সময় পেছন থেকে লি চলে আসে আর সে ওয়াংয়ের মাথায় আঘাত করে ওয়াংকে অজ্ঞান করে দেয়। এরপর তারা ওয়াংকে তার আস্তানায় নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর তারা সমস্ত বাচ্চাদেরকে সেখান থেকে মুক্ত করে দেয়। অন্যদিকে পুলিশেরা ওয়াং এবং ওয়াংয়ের গ্যাংয়ে যারা যারা কাজ করে তাদের সবাইকে ধরার চেষ্টা করছিল। তাই লিয়াং তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে জোয়ানকে নিয়ে অনেক দূরে চলে যায় আর সে বেশ কিছুদিন জোয়ানকে নিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। তবে এভাবে করে লিয়াং জোয়ানের জন্যই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি জোয়ানকে নিয়ে এভাবেই জীবন কাটায় তাহলে জোয়ানের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই সে জোয়ানকে একটি এনজিও স্কুলে ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে জোয়ান ফ্রিতেই সুন্দরভাবে থাকতে পারবে এবং ছোট থেকে অনেক ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে। অন্যদিকে পুলিশেরা ওয়াংকে গ্রেফতার করে ফেলেছিল। এরপর তাকে বিভিন্ন ইনভেস্টিগেশনের জন্য যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে এখানে লিয়াংকে ফাঁসানোর জন্য তার নাম বলে দেয় আর বলে যে লিয়াংই নাকি তার পুরো টিমকে পরিচালনা করে। এমনকি লিয়াং জোয়ান নামক একটি ছেলেকে কিডন্যাপ করে রেখেছে। যদিও জোয়ানের দাদা দাদি বেঁচে আছে, কিন্তু লিয়াং তাকে ভয় দেখিয়ে তার কাছে রেখেছে। অন্যদিকে আমরা লিয়াংকে দেখতে পাই লিয়াং জোয়ানকে একটি এনজিও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আর সে আজকে তাকে এখানে দিতে এসেছে। কিন্তু জোয়ান যখন স্কুলের মধ্যে চলে যায় ঠিক তখনই সেখানে পুলিশ এসে লিয়াংকে গ্রেফতার করে নিয়ে যায়। তারা লিয়াংকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তাকে বলা হয় যে সে ওয়াংয়ের টিমে কাজ করেছে কিনা। লিয়াংও এখানে তার সমস্ত অপরাধ স্বীকার করে যে সে ওয়াংয়ের টিমে কাজ করেছে আর সে চুরি, ছিনতাই, ড্রাগস ডেলিভারি এই সমস্ত অপরাধগুলোই করেছে। এরপর লিয়াং এখানে অফিসার মিনকে বলে যে সেই সমস্ত অপরাধ করলেও জোয়ানকে সে অপহরণ করেনি, বরং জোয়ান তো তার ভাই, জোয়ানকে সে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তো জোয়ান নিজেই তার সঙ্গে থাকতে চেয়েছে। তবে এটা সত্যি যে তার দাদা দাদি আছে, কিন্তু দয়া করে আপনারা তাকে ওর দাদা দাদির কাছে ফিরিয়ে দেবেন না। ওর দাদা ওর উপর অনেক অত্যাচার করে,
আমাকে আপনারা যেমন ইচ্ছে শাস্তি দিন, সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেব। শুধুমাত্র জোয়ানের একটি সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা আপনারা করে দিন। দয়া করে ওকে এনজিওতেই থাকতে দিন, আর আমি যে জেলে আছি এটা যেন সে কোনোভাবেই জানতে না পারে। এটাই আপনার কাছে আমার একমাত্র চাওয়া। মিনু তখন লিয়াংয়ের সমস্ত কথা মেনে নেয়, কারণ লিয়াংকে গ্রেফতার করার পর সে এমনি জোয়ানের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আর জোয়ানি তখন তাকে জানিয়েছিল যে তার দাদা তার উপর কতটা অত্যাচার করত, আর লিয়াং তাকে কতটা স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। এসব জানতে পেরে মিন নিজেও অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে তার কাছে থাকা একটি লাকি ডলের পেন্ডেন্ট লিয়াংকে দেয়, ঠিক যেমনটা লিয়াং জোয়ানকে দিয়েছিল। মিন তখন তাকে বলে, আশা করছি তোমার পরবর্তী জীবন তোমার জন্য অনেক ভালো হবে, তবে এখন তো তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতে হবে। তোমাকে বেশ কিছু বছর জেলেই থাকতে হবে, কিন্তু ততদিন যদি জোয়ানের সঙ্গে তোমার দেখা না হয়, তাহলে হয়তো জোয়ান যখন বড় হবে তখন তোমার প্রতি তার আবেগ অনুভূতি কমে যেতে পারে। কিন্তু লিয়াং তখন বলে যে সে সবকিছু মেনে নিতেই প্রস্তুত, কিন্তু জোয়ান যদি তাকে এই অবস্থায় দেখে তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে, এতে তার জীবনে অনেক খারাপ প্রভাব পড়বে, যেটা সে কোনোদিনও চায় না। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। জোয়ান আজও জানে না যে লিয়াংয়ের কি হয়েছে, লিয়াং কোথায় আছে। তাই সে প্রতিদিনই তার এনজিও থেকে একটু সময় বের করে তাদের সেই ভাঙা বাড়িটিতে আসে, যেটা তারা দুজন মিলে নিজের হাতে সাজিয়েছিল। কারণ জোয়ান মনে প্রাণে বিশ্বাস করে যে লিয়াং তাকে ছেড়ে চলে যেতে পারে না, অবশ্যই লিয়াং তার কাছে ফিরে আসবে। তার মা তাকে ধোকা দিলেও লিয়াং তাকে কোনোদিনও ধোকা দেবে না, লিয়াং অবশ্যই ফিরে আসবে। এই আশাতেই জোয়ান প্রতিদিনই তাদের বাড়িটির সিঁড়ির উপরে বসে লিয়াংয়ের অপেক্ষায় পথ চেয়ে থাকে। আর এমনই এক হৃদয়স্পর্শী এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।